আজ যে গ্রামের কথা বলবো সেই গ্রামে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। চলুন আজ আপনাদের সেই গ্রামে নিয়ে যাই। গ্রামের নাম গোপীপুর। গ্রামের প্রায় সবাই চাষবাস করেই তাদের জীবন ধারণ করত। সবুজ গাছপালার মধ্যে দিয়ে কাঁচা রাস্তা, বেশ সুন্দর এই গ্রামের পরিবেশটা। কিরে রবি, তোর জমিতে এবার কেমন ফসল হয়েছে রে? আমার তো যতটা আশা করেছিলাম ততটা হলো না। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমিও যতটা ভেবেছিলাম ততটা হলো না। প্রতি বছরই ভাবি যে এবছর ফসল যেন একটু ভালোভাবে হয়, কিন্তু যে পরিমাণ খাটি সেই অনুযায়ী ফসলই হচ্ছে না। কিন্তু আমাদের জমির যে পাশের জমির মালিকের কি পরিমাণ ফসল হয়েছে সেটা কি দেখেছিস? তুই কার কথা বলছিস বলতো? কেন, অধীরের কথা। তার জমির ফসল তো প্রতি বছরই ভালোই হয়। এবছরও কি হয়েছে দেখেছো? বেটার কাছে থেকে এবার ওই জমিটা নিতেই হবে, বুঝলে রবিদা? কি বন্ধুগণ, কি নিয়ে কথা হচ্ছে? আরে দীপক দা, আরে তুমি না এলে না আমাদের আড্ডা একদম জবেই না, বুঝলে? এই চাষবাস নিয়েই কথা হচ্ছে। তো তোমার জমির ফসল এবার কেমন হলো গো দীপক দা? ফসল তো জানিসই, যা আশা করছি প্রতি বছর তার হচ্ছে না রে। কিন্তু দীপক, আমাদের পাশের জমির ফসল দেখেছিস? পাশের মানে পটলা জমি? আরে ধুর, পটলা না, অধীরের জমির ফসল। হ্যাঁ, ওর আর কি দেখবো, ওর তো প্রতি বছরই ফসল ভালোই হয়। এভাবে চলতে থাকলে মানে অধীরের যদি এত ফসল বাজারে বিক্রি করা শুরু করে তাহলে তো ও গ্রামের বড় ব্যবসায়ী হয়ে যাবে। কি করা যায় বলো তো? এবার আমাদেরকে অধীরের জমিটা দখল করতে হবে, বুঝলি? ও যদি সোজাভাবে দেয় তো ঠিক আছে, না হলে বেঁকাভাবে নিতে হবে, বুঝেছিস? হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলছো। কাল সকালে তাহলে চলো অধীরদার জমিতে যাই। তাদের মধ্যে এই কথা হতে হতে সেদিনের মতো তারা বাড়ি চলে গেল। পরের দিন সকালে অধীর যখন জমিতে কাজে আসলো, তখনই রবি, পটলা আর দীপক অধীরের জমির পাশে গেল। এই অধীর, একটু এদিকে আয় তো। হ্যাঁ রবিদা, আসছি। হিরে অধীর, তোর জমিতে তো ভালোই ফসল হয়েছে দেখছি। শোন, আমরা তোর সাথে একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলো না। তোর এই জমিটা আমাদের কাছে বিক্রি করে দে, তোকে ভালো টাকা দেব। আর একটা জমিও দিচ্ছি ওই নারায়ণপুরের সামনে। না রবিদা, আমি পারবো না। এই জমি আমার পূর্বপুরুষের, বাপ ঠাকুরদার রেখে যাওয়া শেষ স্মৃতি। আমি কোনোভাবেই পারবো না। আরে অধীর, তোর এই জমিটা আমাদের এই তিনজনের জমির একেবারে মাঝখানে পড়ছে। তাই আমাদের এই জমিগুলো নিয়ে না প্রচণ্ড সমস্যা হচ্ছে। সেই জন্যই বলছি, এই জমির মালিক যদি আমরা হতে পারি তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। আর এই জমির বদলে তো তোকে কিছু টাকাও দিচ্ছি আমরা, আর ওই পান্ডাপাড়ার দিকে অল্প জমিও দিচ্ছি, যাতে তুই চাষবাসটাও করতে পারিস। না পটলাদা, আমি যদি পারতাম তাহলে এত বলতেই হতো না। তোমাদেরকে আমি প্রথমেই দিয়ে যেতাম। তাহলে তুই আমাদের দিবি না, এই তোর শেষ কথা, তাই তো? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। দেখ অধীর, আমাদের কিন্তু না শুনতে একদম ভালো লাগে না। এর ফল একদম কিন্তু ভালো হবে না, দেখবি। জানিস শাগনিক, আজ আমি যখন জমিতে কাজ করছি ঠিক তখনই দীপকদা, পটলাদা আর রবিদা তিনজনে আমার জমির সামনে এসেছিল আমার জমিটা কেনার জন্য। তাই নাকি? তো হঠাৎ করে তোর জমি কেনার জন্য ওরা এরকম উঠে পড়ে লাগছে কেন? ওরা তো অনেক জমির মালিক, আমি জানি। না না, তুই এই প্রস্তাবে একদম রাজি হবি না, একদম না। হ্যাঁ, আমি তো রাজি হইনি। এর জন্য আবার আমাকে ধমকি দিয়ে গেছে যে এর পরিণতি নাকি ভালো হবে না। একদম ভয় পাবি না তুই, একদম ভয় পাবি না, আমি আছি তো। আর তুই একদম জমি ওদের দিবি না কিন্তু। সেই রাতে রবির বাড়িতেও সকালে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে একটা আলোচনা বসে। আমি তো বলছি এই অধীরের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। বেটাকে এত করে বললাম, বেটা আমাদের কোনো কথারই পাত্তা দিল না। আমি ভাবছি
আজ রাতে অধীরের সমস্ত জমিতে আগুন লাগিয়ে দিই, যাতে এই অবস্থায় আমাদের জমিটা নিতে খুব সুবিধা হয়। জমিতে আগুন না লাগিয়ে যে আমাদের এই জমিটা নিতে বাধা দিচ্ছে তার বাড়িতে আগুন লাগিয়ে দিলে কেমন হয়? তাহলে তো সব সমস্যাই সমাধান হয়ে যায়। আর জমিতে আগুন লাগিয়ে দিলে তো জমির সাথে সাথে ফসলটাও নষ্ট হয়ে যাবে, সেটাও আমরা পাবো না। না রে পটলা, আগুন টাগুন লাগালে আমাদেরকেই সবাই সন্দেহ করবে, বুঝলি? কারণ গ্রামের সবাই মোটামুটি জানে যে অধীরের এই জমিটার প্রতি আমাদের সবারই একটু নজর ছিল। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এই অবস্থায় ওকে কেউ দেখলে আমাদেরকেই সন্দেহ করবে। তাহলে শোন, অধীর তো রোজ প্রায় রাত করে বাড়ি ফেরে। আজ মনে হয় বৃষ্টি হবে, আর যদি বৃষ্টি হয় ওর চাষের জমিতে ওকেই ডুবিয়ে মারবো। ঠিক আছে, তাহলে তাই হবে। রাতে যেটা ভেবেছিল ঠিক তাই হলো। বৃষ্টি শুরু হলো। অধীর জমির কাজ শেষ করে বাড়ি আসবে, কিন্তু বৃষ্টির জন্য এক গাছতলায় সে অপেক্ষা করছিল। আর এদিকে রবি, দীপক, পটলা তারা সবাই বের হয়ে অধীরের জমির দিকে যেতে লাগলো। তারা গিয়ে দেখে অধীর দাঁড়িয়ে আছে। এই অধীর, আমরা আজ তোকে শেষবারের মতো বলছি, এই জমি তুই আমাদেরকে দিবি কিনা? বারবার তোমরা আমার কাছে এই একই প্রস্তাব নিয়ে আসো কেন? কতবার বলবো তোমাদের আমি এই জমি বিক্রি করব না? আজ কিন্তু আমরা খালি হাতে ফিরবো না, বুঝলি? আজ তোর একদিনকে আমাদের একদিন। তখনই দীপক একটা বড় গাছের ডাল তুলে অধীরের মাথায় জোরে আঘাত করে। দীপকদা, একটা বাটামে ওর কিচ্ছু হবে না, ওকে আরো মারো, মারো ওকে। চারদিকটা যেন রক্তে ভেসে গেল। অধীর যন্ত্রণায় ডাকতে লাগলো কেউ যদি তাকে বাঁচাতে পারে। এই বৃষ্টির রাতে কেউ তার আওয়াজ শুনতে পেল না। কিছুক্ষণ বাদে অধীর মারা গেল। রবিদা, এবার কি করব? এভাবে তো ফেলে রাখা যায় না। আমরা যেটা পরিকল্পনা করেছিলাম তাহলে সেটাই করি, চল। ওর জমিতে মাটি খুঁড়ে ওকেই পুঁতে রাখি, তাহলে ওর মৃতদেহ কেউ খুঁজে পাবে না, আর আমাদেরকেও কেউ সন্দেহ করবে না। ওর মৃতদেহ এখান থেকে নিয়ে চল। হ্যাঁ রবিদা, তাই করি, চলো। সকালে শাগনিক তার জমিতে কাজে যায়, কিন্তু যখন সে অধীরের জমির পাশ দিয়ে কাজে যাচ্ছিল তখন অধীরকে সে সেখানে দেখতে পায় না। কিছুক্ষণ সে দাঁড়িয়ে এপাশ ওপাশ দেখে, তারপর সে নিজের কাজে চলে যায়। দিন গিয়ে সন্ধে হলো। দীপকও তার জমির কাজ সেরে বাড়ি ফিরছিল। উফ, অধীরের এই জমিটা এখন আমাদের দখলে করব। বেটার সাহস কত বড় যে আমাদেরকে না করে। দেখ এখন কেমন লাগে। আমাদের রাস্তায় যে বাধা হয়ে দাঁড়ায় তাদের এই অবস্থাই হয়। হঠাৎ করে দীপকের পেছনে এক কালো ছায়াও হাঁটতে থাকে। আমার মনে হচ্ছে আমাকে অনেকক্ষণ ধরেই কেউ পেছনে অনুসরণ করছে। একবার ঘুরে দেখি। না, কেউ তো নেই। তাহলে কি এটা আমার শুধুই ভ্রম ছিল, নাকি সত্যিই কেউ ছিল? ঠিক আছে। সে আবার হাঁটতে থাকলো। আবার সেই কালো ছায়া তার পিছনে হাঁটতে থাকে, আর দীপক সেটা অনুভব করে। এই কে রে? কে? এভাবে আমার পেছনে পেছনে অনুসরণ না করে সাহস থাকলে আমার সামনে আয়। আর ঠিক তখনই সেই কালো ছায়া দীপকের সামনে এসে দাঁড়ায়। দীপক, ভয় পাচ্ছিস নাকি? এই কে রে? কে? আমাকে মেরে পার হয়ে যাবে ভাবছিস? আজই তোর শেষ দিন। সে কি? অধীর, তুই? অধীর, আমাকে ছেড়ে দে। ছেড়ে দে ভাই, আমাকে মারিস না ভাই, আমাকে মারিস না, ছেড়ে দে। ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। আর ঠিক তখনই পাশে মাটিতে পড়ে থাকা একটি গাছের ডাল হঠাৎই হাওয়ায় ভাসতে শুরু করে, আর সেই ডাল তখনই ছুটে যায় দীপকের দিক, মাথায় গিয়ে আঘাত করে। হ্যাঁ গো রবিদা,
আমিও তো বুঝতে পারছি না যে দীপকদার এরকম অবস্থা কে করলো। আমিও তো বুঝতে পারছি না। ওর তো গ্রামে কোনো শত্রু আছে বলে আমার জানা ছিল না। আর যে পটলার এই অবস্থা করতে পারে, আমার না এই ব্যাপারটা একটু রহস্য বলেই মনে হচ্ছে। তোর আবার কি রহস্য মনে হচ্ছে এর মধ্যে? তুই আবার কি রহস্য খুঁজে পেলি? অধীর কি সত্যিই মারা গেছে? কি যে বলিস না, আমরা সবাই মিলে ওকে মেরে ওর জমিতে পুঁতে দিলাম। আর তাছাড়া অধীরের তো এই পৃথিবীতে 3 কুলে কেউ নেই যে এই কাজ করতে পারে। ওর জমি তো এখন আমাদের দখলে। আমার তো মনে হচ্ছে দীপকদার মৃত্যুর পেছনে এই অধীরেরই হাত আছে। কি বলছিস কি? তোর মাথা টাথা সব খারাপ হয়ে গেছে নাকি? মরা আবার কবর থেকে উঠে প্রতিশোধ নেওয়া শুরু করলো কবে থেকে? তা আমি জানি না, কিন্তু আমার পুরো মনে হচ্ছে যে এ ওই অধীরেরই কাজ। তোর এই ভাট বকা ছাড়তো, অনেক রাত হয়েছে, এবার বাড়ি যা। পটলা রবির বাড়ির থেকে নিজের বাড়ির দিকে যেতে শুরু করে আর একা একাই ভাবতে থাকে। রবিদা যতই বলুক, দীপকদার হঠাৎ করে এভাবে মারা যাওয়াটা আমার কাছে রহস্যজনক বলেই মনে হচ্ছে। কিন্তু অধীর যদি এ কাজ করে না থাকে, তাহলে কে করবে এরকম কাজ? পটলা সব কাজ সেরে শুতে গেল। তার ঘুম আসতে না আসতেই সে হঠাৎ বাইরে একটা আওয়াজ শুনতে পায়। এই কি একটা পড়লো মনে হয়। এত রাতে আবার কি হলো? যাই একটু দেখেই আসি। পটলা বাইরে যাবে, তখনই দেখে এক ভয়ানক দৃশ্য। সে জানলা দিয়ে দেখে একটা কালো ছায়া তার বাড়ির উঠানে পায়চারি করছে। সে চুপচাপ দাঁড়িয়ে এইসব দৃশ্য দেখতে থাকে। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে মেরো না। আর সেই কালো ছায়া পটলার গলা চিপে ধরে আর পটলা যন্ত্রণায় ছটফট করতে থাকে। সকালে রবি পটলার বাড়িতে আসে মহাজনের কাছে যাওয়ার জন্য, যাতে সে অধীরের জমিটা তাদের নিজের নামে করতে পারে। কিন্তু এসে দেখে পটলার নিথর দেহ মাটিতে পড়ে আছে। পটলা, এই পটলা, তোর এই অবস্থা কে করলো রে? হায় হায় হায়! সেদিন সন্ধে হলো আর সাথে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হলো। রবি জমিতে কাজ শেষ করে বাড়ি ফিরবে, ঠিক তখনই দেখে যে একটা কালো ছায়া গাছের তলায় ঘোরাঘুরি করছে। ওই কে রে আমার ওই জমিতে? সামনে আয়। এভাবে ভয় দেখাস না, তাহলে এখানেই মেরে জমিতে পুঁতে ফেলবো। একটা মানুষকে কতবার মারবি রে? আমাকে মেরে আমার জমি দখল করবি? আগের দুজনকেও ছাড়িনি, তোকেও ছাড়ব। কে রে? ও অধীর, তুই? তাহলে দীপক আর পটলাকে তুই মেরেছিস আর এখন আমাকে মারতে আসছিস? এরকম বৃষ্টির রাতে আমাকে তোরা মেরেছিলি, আর আজ এই বৃষ্টি ভরা রাতে তোকে মেরে আমার আত্মা শান্তি পাবে। সেই সময় রবির জমির সামনে দিয়ে শাগনিক তার কাজ শেষ করে বাড়ি যাচ্ছিল। অধীর, আমাকে আমাকে ছেড়ে দে ভাই। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমাকে ছেড়ে দে ভাই। তোদের মতো পাপীদের ছেড়ে দেবো ভাবছিস? তোরা নিজের স্বার্থের জন্য যা খুশি করতে পারিস। এবার দেখ আমি তোর সাথে কি করি। তুই তোর পাপের শাস্তি পাওয়ার জন্য এবার তৈরি হ। শাগনিক তখনই সামনে যায় আর অধীর নিজের রূপে ফিরে আসে। আরে অধীর, তুই তাহলে তুই ওই পটলা আর দীপককে মেরেছিস? হ্যাঁ রে শাগনিক, এসব মৃত্যুর পিছনে আমিই ছিলাম। ওরা আমার জমি দখল করার জন্য আমাকে মেরে আমার জমিতেই পুঁতে রাখে, আর সেদিন থেকেই প্রতিশোধের জন্য আমার আত্মা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল।
আমি যে মারা গেছি এটা কেউই জানে না গ্রামের। আর আজ থেকে আমার জমির মালিক তুই। আমার আত্মা শান্তি পেল। আমার প্রিয় বন্ধু, এই খবরটা গ্রামের সবাইকে গিয়ে বলিস। এইসব শুনে শাগনিকের চোখে জল চলে এলো, আর অধীরের আত্মা চিরতরে মুক্তি পেল। আরও ভয়ানক গল্প পেতে ভুতুড়ে গল্পের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।